আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নেবে না অন্তর্বর্তী সরকার, ২৬ দলের সাথে মত বিনিময়কালে প্রধান উপদেষ্টা। দুইবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয় ইসলামী দলগুলোর প্রস্তাব। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ইতিবাচক রাজনীতির সূচনা করবে দলটি, হয়ে উঠবে গণমানুষের কণ্ঠস্বর, প্রত্যাশা বিশ্লেষকদের। আগামীতে কারা সরকার গঠন করবে তা জনগণই ঠিক করবে, নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। স্বৈরাচার হাসিনার পতন দীর্ঘ আন্দোলনের বিজয়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান মির্জা ফখরুলের। রাজনৈতিক দল জনগণের সেবক বললেন জামায়াতের আমির। এবং চর দখলের মতোই শিক্ষা প্রতিষ্ঠান দখল হচ্ছে, শিক্ষার্থীদের ব্যবহার করছেন কিছু শিক্ষক। ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ শিক্ষা উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন বলে জানান তার প্রেস সচিব শফিকুল আলম। ৭টি ইসলামী সহ ২৬টি রাজনৈতিক দলের নেতাদের সাথে পর্যায়ক্রমে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার ও নতুনভাবে ঢেলে সাজানোর প্রস্তাব দেন দলগুলোর নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শেখ হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাঁধে ন্যস্ত হয় রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব। আগামীতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম সহ ৭টি ইসলামী দলের নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এতে বিগত সরকারের আমলে শাপলা চত্বর এবং পিলখানা সহ সকল হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচার দাবি করেন তারা। দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন, সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল। ভারতের সঙ্গে পানি ব্যবস্থা করা দরকার, আর ভারতের সঙ্গে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এগুলো পুনর্মূল্যায়ন করে, যেগুলো দেশ বিরোধী এগুলো বাতিল করতে হবে। একটা কাঙ্ক্ষিত নির্বাচন, সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে, এটা আমরা আশা করছি। পরে বাংলাদেশ জাসদ, ১২ দলীয় জোট, এলডিপি, গণফোরাম ও জাতীয় পার্টির সাথে মতবিনিময় করেন ডক্টর ইউনূস। এ সময় এলডিপির পক্ষ থেকে ৮৩টি এবং জাতীয় পার্টির পক্ষ থেকে ২১টি প্রস্তাবনা তুলে ধরা হয়। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য ১৫ বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন। সমস্ত থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো অনতিবিলম্বে অভিযান করে উদ্ধারের জন্য আমরা বলেছি। এই দেশের সাথে কাজ করতে গিয়ে, সংসার করতে গিয়ে যেটুকু সময় প্রয়োজন সেইটুকু সময় ওনারা হিসাব করে পরে মানে কবে কোনটা করবেন, পর্যায়ক্রমে নির্বাচনটা কবে হবে সেটার বিষয়ে ওনারা একটা সিদ্ধান্ত দিবেন। মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং বিশেষ সহকারী। তারা জানান, সংবিধান সংশোধন না পুনর্লিখন হবে তা নিয়েও রাজনৈতিক দলগুলোর মতামত শুনেছেন ডক্টর ইউনূস। সংকট নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই বিভিন্ন সমস্যার সমাধানে উনি সচেষ্ট আছেন। শনিবারের মতবিনিময়ে বিএনপি ও জামাতের সঙ্গে কোনো বৈঠক হয়নি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। মানুষের আস্থা অর্জনে গেল ১৫ বছরের বৈরী অভিজ্ঞতা থেকে নতুন রাজনীতির সূচনা করবে বিএনপি। প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির কাছে জনগণের এমনটাই প্রত্যাশা বলে মনে করেন বিশ্লেষকরা। সে লক্ষ্যে তৃণমূল থেকে দল গোছানো ও জনপ্রিয়তা ধরে রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি পরামর্শ সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খানের। দলে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দিয়ে তারা আরো বলেন, অনাচার দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর না হলে দ্রুতই জনগণের আস্থা হারানোর শঙ্কাও রয়েছে দলটির। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট।
মুক্তিযোদ্ধা জিয়া। স্বাধীনতা উত্তর অস্থির রাজনীতির পথ ধরে 1975-এর পট পরিবর্তনের পর বাকশালী একদলীয় শাসনের বদ্ধভূমিতে বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। মূলত এর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে গোড়াপত্তন হয় বিএনপির। নানা চড়াই উচ্চাই পেরিয়ে জিয়াউর রহমানের গড়া 46 বছরের বিএনপি এখন দেশের জনপ্রিয় দল, মানুষের কাছে আস্থার নাম। গেল 15 বছর বিএনপির জন্য ছিল সবচেয়ে বৈরী সময়। শেখ হাসিনা সরকারের আমলে মামলা, গুম, রাষ্ট্রীয় নির্যাতন বিএনপিকে অনেকটাই অস্তিত্ব সংকটে ফেলে দেয়। অনেকে বলছিল বিএনপি বোধহয় একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু একটা মানুষকে যখন আপনি একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবেন, তার উপর প্রচন্ড অনাচার করবেন, তার প্রতি কিন্তু মানুষের একটা সহমর্মিতা তৈরি হয় এবং বিএনপির প্রতি কিন্তু ওই সহমর্মিতা তৈরি হয়েছে। কিন্তু এখন তার চ্যালেঞ্জটা হচ্ছে পার্টিটাকে গোছানো। বিএনপি গত 15 বছরে আন্দোলনে ছিল, লড়াই করেছে, তাদের কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের কর্মীরা আয়না ঘরে গেছে, তাদের ত্যাগ অপরিসীম। আওয়ামী লীগ সরকারের অপসারণের পরে বিএনপি সবচেয়ে সুবিধাজনক জায়গায় আছে। বিএনপি দলটি আজকে একটি আমি বলি জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপিকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বাড়ানোর তাগিদ দিলেন রাজনীতি বিশ্লেষকরা। আদর্শিক চর্চাটা কিন্তু খুব কম থাকে, শক্তি মাস্তানি এগুলোর চর্চাটা অধিক থাকে এবং এই ধরনের মানুষকেই তাদের নেতৃত্বে নিয়ে আসা হয়। কিন্তু দিনের শেষে যখন সংকটে পড়ে দল, তখন এই নেতৃত্ব কিন্তু কোনো কাজে আসে না। সেটা বিএনপির ক্ষেত্রে যেমন প্রমাণিত ছিল, আওয়ামী লীগের ক্ষেত্রে তেমনি প্রমাণিত। এই বন্দনার যে রাজনৈতিক ব্যবস্থা থেকে তারা বের হয়ে আসবেন কিনা, শুধুমাত্র তারেক জিয়া কিংবা খালেদা জিয়ার বন্দনা, আওয়ামী লীগের সংকটের জায়গাটাই ছিল কিন্তু এই বন্দনার রাজনৈতিক ব্যবস্থা। সারা দেশে বিএনপির নামে যদি কোনো অঘটন ঘটে, দখলবাজি চলে, তা বিএনপির যে ভাবমূর্তি সেটা কালো ছায়া ফেলবে। তারা এও মনে করেন আগামী জাতীয় নির্বাচন নানা কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জিং হবে। তাদের পরামর্শ, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি মানুষের আকাঙ্ক্ষাকে কিভাবে পূরণ করবে তাও স্পষ্ট করতে হবে দলটিকে। এখন তো আওয়ামী লীগ নেই, যার ফলে তাদের প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীর ধরনও কিন্তু পাল্টেছে। এখন অন্য দলগুলো তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এবং যারা একসময় তাদের বন্ধু ছিল, বিএনপি এবং জামায়াত ইসলামীর যে বক্তব্য এবং পাল্টা বক্তব্য আমরা বুঝতে পারছি, তাতে মনে হচ্ছে যে আমরা বোধহয় আরেকটা নতুন ধরনের মেরুকরণের দিকে যাচ্ছি এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু জামায়াত ইসলামী এখন ওদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বিএনপির সামনে যে সম্ভাবনার দ্বার খুলেছে, তো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সামনে রেখে তাদেরকে সেটা জনগণের সেই ভালোবাসাটা অর্জন করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে। এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আমি তো বলে এটা আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা হয়েছে। এটা পূরণে আমাদের সঠিক পদক্ষেপ বলে নিতে হবে। প্রবীণ সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর তানজিম উদ্দিন খান মনে করেন, এ অঞ্চলের আধিপত্য নিয়ে পরাশক্তিগুলোর লড়াই মোকাবেলার চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। পার্টিকে যদি সংগঠিত করতে হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামীতে কারা সরকার গঠন করবে তা জনগণই ঠিক করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, পরাজিত স্বৈরাচার নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। দলের সুনাম কেউ যেন বিনষ্ট করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ সরকার যাতে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে সে সময় দেয়া হবে বলেও জানান তিনি। কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি অভিযোগ করেন, অপপ্রচারের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ারও আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। কুমিল্লার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রমে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাই উপজেলায় সমাবেশে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য অপপ্রচার চলছে। চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ এনে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে দাবি করে ফখরুল বলেন,
চাঁদাবাজের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আলোচনা করে সবাই যা চায় সেভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। দুটো তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। আমরা যদি লিখতে যাই। এদিকে নয়াপল্টনে সাম্প্রতিক আন্দোলনে দলের নিহত নেতাকর্মীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভাজনের কথা বলে আওয়ামী লীগের দোসররা ঐক্য নষ্টের ষড়যন্ত্র করছে। এদিকে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানান, দুর্গম এলাকার মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। রাজনৈতিক দল দেশের মালিক নয়, তারা জনগণের সেবক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, গত 15 বছর পর দেশের মানুষ ও গণমাধ্যমগুলো এখন মুক্ত স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। খায়রুল ইসলামের রিপোর্ট। সেগুনবাগিচার এই কচিকাচার মিলনায়তনে মুক্ত ও স্বাধীনভাবে কথা বলার জন্য কবি, লেখক ও শিল্পীরা আয়োজন করেন এ সমাবেশ। অনুষ্ঠানের আলোচকরা জানান, এর আগে কেউ স্বাধীনভাবে কথা বলতে চাইলে স্বৈরাচারী সরকার তাদের গুম করে ফেলত। তবে পট পরিবর্তনের পর সে পরিস্থিতি বদলেছে। এখন মুক্তভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে দেশের মানুষ। এই জায়নামাজ, এই উদার জমিন, এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন, কারা প্রশ্নবিদ্ধ করেছেন, কারা কলুষিত করেছেন, তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। সমাবেশে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজের কিছু দুষ্টু মানুষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক কুকর্ম করেছে, যার খেসারত দিতে হয়েছে নিরীহ জনগণকে। একটা জাতি আর কতবার পথ হারাবে? সম্প্রতি আন্দোলনে কম বেশি হাজারখানেক যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে, বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি। বিভাজন আমরা চাই না। এরা কোনো দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি। দেশের সুশাসনের স্বার্থে গণমাধ্যম ও সাংবাদিকদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির। যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন, তারাও তো বিগত বৎসরগুলোতে তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল না। ছাত্র জনতার গণবিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাতও মুক্ত হয়েছে, মুখের থালাও খুলেছে। বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি নাগরিক যেন তার ন্যায্য অধিকার পায়, সে বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চর দখলের মতোই শিক্ষা প্রতিষ্ঠান দখল হচ্ছে, এতে কোনো কোনো শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহার করছেন। এটি লজ্জার, অনুভবপ্রেত এবং ফৌজদারি অপরাধ বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, এই বিষয়ে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমের সাথে মত বিনিময়ে শিক্ষা উপদেষ্টা জানান, কোনো শিক্ষাক্রম বাতিল হচ্ছে না, পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসছে। শারফুল আলমের রিপোর্ট। স্বৈরাচার সরকার পতনের সাথে সাথে শুরু হয়েছে নানামুখী অধিকার আদায়ের আন্দোলন। এরই অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে নানা কর্মসূচি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের পদত্যাগ চেয়ে এখনো চলছে আন্দোলন। স্কুল থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানেই এমন কর্মসূচি থেকে অসম্মানজনকভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হচ্ছে শিক্ষকদের। এমনকি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের গায়ে হাত দেওয়ার ঘটনাও ঘটছে।
এ নিয়ে হুঁশিয়ারি দেন শিক্ষা উপদেষ্টা। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের জবদখলের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠার একটা অরাজক বলবো বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। জোর করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। শিক্ষকরা ব্যক্তিগত স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করছেন, যেটা খুবই দুঃখজনক, খুবই অনভিপ্রেত একটা বিষয়। কোনো কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধও। প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন এই ধরনের পরিস্থিতির জন্য যথাযথ প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। উপদেষ্টা জানান, উপাচার্য নেই 20টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে। বহু বছর ধরে মেধার মূল্যায়ন হয়নি জানিয়ে তিনি বলেন, এখন যোগ্যদের নিয়োগ দেয়া হবে। বর্তমান শিক্ষাক্রম বাস্তবসম্মত নয় জানিয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সর্বসম্মতিক্রমে শিক্ষাক্রম মূল্যায়ন ও পরীক্ষা করা হবে। শিক্ষাক্রমকে বাতিল করে দিচ্ছি, আরেকটা শিক্ষাক্রমকে গ্রহণ করছি তা না। এটা হলো এখন আমাদের সময় নাই, সেজন্য আমরা এই ব্যবস্থাগুলো করছি। সারা বছর ধরে আমরা কিছু পরিপত্র জারি করে কিছুটা যেই দুর্বলতাগুলো আগের শিক্ষাক্রমে আছে সেগুলাকে সংশোধন করার চেষ্টা করব। নতুন পাঠ্যপুস্তক যেখানে আসার দরকার সেখানে আসছে, অনেকগুলো আগের পাঠ্যপুস্তকই চলছে। নতুন যেখানে আসার কথা সেখানে আর আসছে না। কিন্তু আমাদের মূল্যায়ন পদ্ধতি, সেখানে পরীক্ষা পদ্ধতি এবছর থেকেই সব জায়গায় চালু হয়ে যাচ্ছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে বাংলাদেশের উপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। খুবই অনভিপ্রেত একটা বিষয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। একই ব্যক্তি যাতে দল ও সরকার প্রধান হতে না পারে সে বিষয়ে সাংবিধানিকভাবে ব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ। রাজধানীতে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আলী বলেন, সংবিধান সংশোধন বা পুনর্লিখন বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হচ্ছে না অন্তর্বর্তী সরকারের। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে সংলাপের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর 20 অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজন করে ধারাবাহিক সংলাপের। এতে অংশ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, বিগত বিভিন্ন শাসন আমলে সংবিধানের আড়ালে একনায়কতন্ত্রের সুযোগ করে দেওয়া হয়েছে। তবে সংবিধান নতুন করে লেখা হলে এর স্থায়িত্ব কতটুকু টেকসই হবে তা ভাবার বিষয় বলেও মত দেন কেউ কেউ। ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে যেটা নিশ্চিত করা দরকার সেটা হচ্ছে একই ব্যক্তি যেন, যেটা আমরা লক্ষ্য করেছি যে সরকার, দল, এমনকি রাষ্ট্রের সমস্ত রকম ক্ষমতার অধীশ্বর হয়ে পড়েন, যে কারণে দল এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাইনি এবং শেষ পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক একটি স্বৈরতন্ত্রের মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছিল। ধ্বংস করা অনেক সহজ, কিছু নতুন করে গঠন করা অনেক কঠিন। আমাদের অনেক অভিজ্ঞতা আছে সারা পৃথিবী জুড়ে যে নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। এ সময় আইন বিশ্লেষকরা জানান, বর্তমানে সংবিধান সংশোধনের উপায় সীমিত। সংবিধানের 116 ধারা বহাল রেখে বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখা যাবে না। প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ইজ আওয়ার ইন্টারিম কনস্টিটিউশন। যদি ওটা ঠিক না থাকে তাহলে সংবিধান ঠিক থাকে না। আমরা একটা নির্বাচন দিয়ে পার্লামেন্ট বানিয়ে সেখানে আবার আমার কনস্টিটিউশনটাকে নতুন করে আমাদের পছন্দ মতন করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। পলিটিক্যাল পার্টিস গুলোকে এনগেজ করতে হবে, কিন্তু পলিটিক্যাল পার্টি, অন্যান্য পলিটিক্যাল পার্টিস নাম না বলি ওই দলগুলোরও নিজেদের আদর্শিক রাজনৈতিক অবস্থানকে পুনর্গঠনের দরকার আছে পিপলস উইলের জায়গা থেকে। সংস্কারে সবার প্রতিনিধিত্ব থাকার পাশাপাশি ভিন্ন মতকে গুরুত্ব দেওয়ার কথা বলেন বক্তারা। এটা একটা চলমান প্রক্রিয়া। আজকের এই আলোচনায় আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না এবং সেই সিদ্ধান্ত যে সরকার বা জনগণের উপরে বাইন্ডিং তা নয়, আমরা আলোচনা করছি। বর্তমান সংবিধান দিয়ে কোনো গণতান্ত্রিক দেশ চলতে পারে না উল্লেখ করে সংবিধান নিয়ে নতুন করে ভাবার এখনই সময় বলে জানান বিশেষজ্ঞরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। প্রতি লিটার ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম 6 টাকা কমানো হয়েছে। আজ 1 সেপ্টেম্বর থেকে সংশোধিত নতুন দাম কার্যকর করা হয়েছে। সংশোধিত নতুন মূল
অনুযায়ী ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা, অক্টেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও এখনো পানির নিচে কুমিল্লার মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম, রাস্তাঘাটও ডুবে রয়েছে পানিতে। ফলে চলাচলের জন্য এখনো নৌকায় একমাত্র সম্বল সরসপুর, লক্ষণপুর সহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের। এতে রোগীদের হাসপাতালে নিতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়, খাদ্য সহায়তা পৌঁছাতেও বেগ পোহাতে হচ্ছে। এদিকে এই এলাকায় শিশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। মনোহরগঞ্জের বন্যা দুর্গত এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন ইমদাদুল হক। সবশেষ 17 আগস্ট ভাত রান্না করে খেয়েছিলেন মমতাজ বেগম। রাত শেষ না হতেই দেখেন ঘরে হাঁটু সমান পানি। তারপর থেকে যে যা সাহায্য দেয় তা খেয়ে দিন যায় তার পরিবারের। 17 তারিখে বিকেলে ভাত রান্না করছি, 18 তারিখে মাগরিব নামাজের পরে পানি ঢুকতে ঢুকতে অনেক হয়ে গেছে। শুকনা খাবার খাইতে খাইতে তো এক পর্যায়ে আমার বাচ্চার বমি পর্যন্ত হয়ে গেছে। আমার মনে চাইছে আমার শরমে কই না কারে কমু, আমার কটা ভাত দাও। পরে একদিন দুপুরে ভাত করা আনছে, পরের দিন আবার রাত্রে ভাত করা আনছে। সাপ জোকের ভয়ে বাড়িতে থাকা মুশকিল হয়ে পড়েছে দিনমজুর ওহিদুল্লাহর। অসুস্থ স্ত্রী আর ছেলেদের নিয়ে ঘোর বিপাকে রয়েছেন তিনি। সাপ ঢুকে, যোগ ঢুকে, জীবাণু জীবজন্তু ঢুকে, তো ঢুকের মধ্যে আসি আর কি। পানিতে ডুবে থাকায় সরসপুর, লক্ষণপুর ইউনিয়নের বেশিরভাগ রাস্তায় 2 সপ্তাহ যাবৎ যান চলাচল বন্ধ। এখন নৌকাই একমাত্র বাহন। দৈনন্দিন চলাফেরা এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। রাস্তা পানি দিয়ে চলাফেরা করতে পারতেছে না, নৌকা দিয়ে করতেছে। বাজারে যাইবার মতন কোনো অবস্থান নাই, নৌকা দিয়ে আমরা সবকিছু করতে হয়। নৌকাও পাওয়া যায় না, নৌকাও এখন পাওয়া যাইতেছে না, এরকম অবস্থা। আমরা লোকের লাইন নামাজ পড়তে পারি না, মসজিদে যাইতে পারি না। মনোহরগঞ্জের প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ পৌঁছালেও শিশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। নবজাতকরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। শিশু খাবার কেউ দেয় না, অসুস্থতা আছে। সেদিনকে ডাক্তারের কাছে নিয়েছি, এই নৌকা দিয়ে নিয়েছিলাম অনেক কষ্টতে। লক্ষণপুর যায়, তারপর 10 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে গেছি, তারপর রাস্তায় পানি ছিল। আমাদের এলাকা আমরা এমন কোনো আসে নাই যে টান দিবে বা কোনো কিছু করবে। তা আমরা চাই বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ, দল মত নির্বিশেষে আপনারা মানুষ হয়ে মানুষের পাশে এগিয়ে আসেন। শিশু খাদ্যের পাশাপাশি চিকিৎসা সেবার জন্য মেডিকেল ক্যাম্প প্রয়োজন এসব এলাকার বানভাসী মানুষের। দীর্ঘদিন যাবৎ অনেকটা বিষাক্ত সাপ এবং পোকামাকড়ের সাথে বসবাস করছেন মনোহরগঞ্জের প্রত্যন্ত গ্রামের মানুষগুলো। ক্ষুধা এবং চরম স্বাস্থ্য ঝুঁকির সাথে লড়াই করা এসব মানুষের এখন একটাই ভাবনা, কবে কাটবে এই দুর্গতি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, কুমিল্লা। আওয়ামী দুঃশাসনের সময় সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেভাবে গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, সেসব প্রতিটি ঘটনার বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। এ সময় আনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, জনগণের মুক্তি দলের রাজনীতির প্রধান লক্ষ্য। অন্তর্বর্তী সরকারকে বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে বলে এ সময় উল্লেখ করেন অ্যানি। প্রায় 1.5 থেকে যারা দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না, আমরা সরাসরি এটার প্রতিশোধ গ্রহণ করব না। নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী সকল বিচারের দায়িত্ব বিচার বিভাগ গ্রহণ করবে আইনের মাধ্যমে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিল, সাগর রুনি সহ সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। জাতীয় প্রেস ক্লাবের শব্দে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ আয়োজিত সাংবাদিক সমাবেশে তারা এ দাবি জানান। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দের নামে আনা অভিযোগ তদন্তে কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে BFUJ সভাপতি রুহুল আমিন গাজী বক্তব্য রাখেন।
সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বর্তমান সময়ে কমপক্ষে 20,000 টাকা থেকে শুরু হওয়া প্রয়োজন বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের উদ্যোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। গণ অধিকার পরিষদের এই নেতা আরো বলেন, গত 10 বছরে যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে সে তুলনায় বেতন বাড়েনি। সাবেক ডাকসু ভিপি আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ এড়াতে বিভাগীয় জেলাগুলোতে আরো এমন 10টি বড় হাসপাতাল করা জরুরি। এ সময় বেতন বৈষম্য দূর করে গ্রেডের ভিত্তিতে বেতন বৃদ্ধির ব্যবস্থা করার 3 দফা দাবি জানান বক্তারা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নেবে না অন্তর্বর্তী সরকার। 26 দলের সাথে মত বিনিময়কালে প্রধান উপদেষ্টা। 2 বারে বেশি প্রধানমন্ত্রিত্ব নয় ইসলামী দলগুলোর প্রস্তাব। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ইতিবাচক রাজনীতির সূচনা করবে দলটি। হয়ে উঠবে গণমানুষের কণ্ঠস্বর, প্রত্যাশা বিশ্লেষকদের। আগামীতে কারা সরকার গঠন করবে তা জনগণই ঠিক করবে, নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। স্বৈরাচার হাসিনার পতন দীর্ঘ আন্দোলনের বিজয়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান মির্জা ফখরুলের। রাজনৈতিক দল জনগণের সেবক বললেন জামায়াতের আমির। এবং চর দখলের মতোই শিক্ষা প্রতিষ্ঠান দখল হচ্ছে, শিক্ষার্থীদের ব্যবহার করছেন কিছু শিক্ষক। ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ শিক্ষা উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।